শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদেই স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কর্মবিরতির ডাক দিলেন শিক্ষকরা। রাজনৈতিক সমঝোতার জন্য জামায়াতের দেয়া ফোন কল ধরেনি বিএনপি, তাদের প্রস্তাবে না, সরকার উদ্যোগ নিলে সায় থাকবে দলটির। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা জানালেন, ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানালেন, তার দেশ ঢাকার সঙ্গে বিবাদ চায় না, তবে প্রধান উপদেষ্টাকে সচেতনভাবে বক্তব্য দিতে হবে। সীমান্ত ঘেঁষে দুটি গ্যারিসন স্থাপন করল দেশটি। তারেক রহমান বললেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 3 দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। নতুন কর্মসূচি অনুযায়ী তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এই তথ্য দিয়েছেন। এর আগে বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয়। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষকদের অভিযোগ, পুলিশ হামলা চালিয়েছে বিনা উস্কানিতে। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে বেতন পান, তা 10ম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা। তাদের অন্য দুটি দাবি হল শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া 7 দিন সময় আগামী সোমবার শেষ হবে। শুক্রবার পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি, তবে বিএনপি দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বৈঠক সূত্র জানিয়েছে, কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করার জন্য বৈঠকে সরকারের সমালোচনাও করেছেন নেতারা। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের ওই আলোচনায় বৈঠকের জন্য জামায়াতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেওয়া হয়েছে। জামায়াতের এই ধরনের কোনো আহ্বানে বিএনপি সাড়া দেবে না বলে জানা গেছে। আলোচনার জন্য টেলিফোন করে বিএনপির সাড়া না পাওয়া জামায়াত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে, তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের সময় নিয়ে নমনীয় হলেও জুলাই সনদের নোট অব ডিসেন্ট থাকতে পারবে না বলে শর্ত দিয়েছে। সব দলের মধ্যে আলোচনা নিয়ে তাদের দিক থেকে বিশেষ কোনো উদ্যোগ নেয়ার তথ্য পাওয়া যায়নি। তবে অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা বলেছেন, দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে, কিন্তু কোনো দলই ছাড় দিতে রাজি হচ্ছে না। তারপরও সরকার আশাবাদী রাজনৈতিক সমঝোতা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর। সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। দলীয় সূত্র বলছে, প্রায় 17 বছর প্রবাসে থাকার পর তারেক রহমান ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাসায় অবস্থান করবেন। রাজধানীর গুলশান এভিনিউর 196 নম্বর ওই বাড়িতে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে। ভবনের বাইরের দেয়াল নতুন রঙে সজ্জিত করা হয়েছে। সীমানা প্রাচীরে বসানো হয়েছে কাঁটাতারের ঘেরা নিরাপত্তা বলয়। এছাড়া গুলশান 2-এর 86 নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও চলছে প্রস্তুতি ও নিরাপত্তা বাড়ানোর কাজ। ফজলে এলাহি আকবর বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রত্যাশা রয়েছে। ফজলে এলাহি আরও জানান, চলতি মাসে ওমরা পালনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। ঘুরতে কিংবা কাজের জন্য বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের মানতে হচ্ছে হাজারটা শর্ত।
আর একই সাথে দিন দিন সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রমবাজার। গত এক বছরে যেন এভাবেই বাংলাদেশি পাসপোর্টের মান তলানিতে এসে ঠেকেছে। কেউ কেউ মনে করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের উপর আস্থা হারাচ্ছে বিদেশিরা। থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের তালিকায় থাকলেও কঠিন হচ্ছে এই যাত্রা। পর্যটকদের সিংহভাগ ভিসা প্রক্রিয়ার কাজটি ট্রাভেল এজেন্সি করলেও দিনকে দিন বাড়ছে শর্তের বেড়াজাল। সব শর্ত মেনে ভিসার আবেদন করার পরও মেলে না ট্রাভেল পাস। কিছুদিন আগেও যেখানে 10 দিনের মধ্যে ভিসা পাওয়া যেত সেখানে এখন সময় লাগছে 1.5 থেকে 2 মাস। এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য এখন সৌদি আরব। গেল এক বছরে চালু হয়নি নতুন শ্রমবাজার। এতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখছেন শ্রমশক্তি রপ্তানিকারকরা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য বলছে 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, যা এখন বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত। ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নেটওয়ার্ক 18 এর প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজনাথ সিং আরও বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারত বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গে নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল লিখেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে খুবই কম সময়ের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ায় এই ঘাঁটি চালু করা হয়েছে। সীমান্ত রেখা বরাবর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আসামের ধুবড়ীতেও একটি সামরিক স্টেশন স্থাপনের কাজ চলছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চোপড়া ঘাঁটি পরিদর্শন করেন। পূর্বাঞ্চলীয় কমান্ড এক্স পোস্টে বলেছে, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি চোপড়ায় মোতায়েন করা সেনাদের ঘাঁটি পরিদর্শন করেছেন। তিনি সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন ও চালুর ক্ষেত্রে তাদের অটল উদ্যম, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার প্রশংসাও করেছেন। তিনি তাদেরকে সর্বোচ্চ মানের কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্রিয় থাকতে বলেছেন। জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। হিন্দু প্রতিনিধি সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে এই সম্মেলন হয়। দেশ অস্থিতিশীল হলে পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কিনা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখছেন। শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই বিক্রি হচ্ছে অনলাইনে। বইগুলো ছিল বাংলা একাডেমির সংগ্রহে। এই নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা এবং সমালোচনা। পুরনো বই বিক্রির ফেসবুক পেজ পুস্তক জোন গত 22 সেপ্টেম্বর পেঙ্গুইন থেকে প্রকাশিত জর্জ বার্নার্ড শ এর প্লেস আনপ্লিজেন্ট বইটি বিক্রির পোস্ট দেয়। বইয়ের ভেতরে বাংলা একাডেমির সিল, পাশে লেখা জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ।
এই বিজ্ঞাপন দেখে খবর নিতে গিয়ে দেখা গেছে জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা অন্তত 20টি বাংলা ও ইংরেজি বই বাংলা একাডেমি থেকে বিক্রি হয়ে গেছে কেজি দরে। বইগুলো বিক্রি করছে পুরনো বই বিক্রি করার কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ বিচিত্র বিচিত্র বই পেজের। যোগাযোগ করা হলে এই প্ল্যাটফর্ম পরিচালনাকারী মোহাম্মদ রাশেদ বলেন, তিনি নীলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় 1 ট্রাক পুরনো বই কিনেছেন। তার মধ্যে পান জাহানারা ইমামের স্বাক্ষর দেয়া 2টি বাংলা ও 5টি ইংরেজি বই। জাহানারা ইমামের পরিবার তার ব্যক্তিগত সংগ্রহের যে বই দিয়েছিল বাংলা একাডেমিকে, সেগুলো বাংলা একাডেমি বিক্রি করে দেওয়ায় সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখেছেন, বাংলা একাডেমির সংগ্রহের বই এখন ফুটপাতে। কেউ বা লিখছেন, এভাবে কি দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস আস্থা করে ফেলে দেওয়া হচ্ছে না? চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ। 8 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডেস্টিনি গ্রুপে রফিকুল আমিনের গড়া আম জনগণ পার্টি 2 কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ তুলেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন তিনি। 8 নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এমন অভিযোগ তোলেন। টানা 100 ঘণ্টার উপরে তিনি অনশন করছেন। তিনি আরও বলেন, আমার দল নিবন্ধন পায়নি বলে অভিযোগ করছি তা নয়। রাস্তায় 10টা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক হন, আপনি ভালো গাড়ি চালাতে পারবেন না। রফিকুল আমিন হচ্ছেন রাজনীতিতে তেমন দুষ্টু বালক, এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত। সহি আকিদার সব ইসলামী দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলাম্মা মুহিবুল্লাহ বাবুনগরী। বাংলাদেশ জামায়াত ইসলাম আর সহি ইসলাম এক নয় বলেও মন্তব্য করেন তিনি। 8 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন। মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মওদুদির ইসলাম পালন করে। গাজায় জাতিগত নিধনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। 8 নভেম্বর শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়। পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন 37 জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজো, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের ওই বিবৃতিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। মানিকগঞ্জে পদ্মার এক শাখা নদী থেকে স্থানীয়দের তৈরি ফাঁদে একটি কুমির ধরা পড়েছে। গতকাল শুক্রবার রাত 8:30টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক কুমিরটিকে আটক করে। 8 নভেম্বর শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে কুমিরটি কয়েকবার দেখা গিয়েছিল। শুক্রবার রাতে স্থানীয়রা সেটি চৌকিঘাটা এলাকা থেকে আটক করেছে বলে খবর পেয়েছি। স্থানীয় গ্রাম পুলিশ সেখানে অবস্থান করছেন। আজ আমরা ঢাকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ দলের সঙ্গে ঘটনাস্থলে যাব।
দীর্ঘ পরিকল্পনার পর বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। আগামী বছর এই ভিসা চালু হবে বলে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমদ আল খাতিব নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 4 বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর এই উদ্যোগটি অবশেষে মাইল ফলকে পৌঁছেছে। তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মাঝে ভ্রমণ ও পর্যটন খাতকে সংযুক্ত করার অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে এই একক ভিসা প্রকল্পকে। বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেয়া এক বক্তৃতায় সৌদির পর্যটন মন্ত্রী আল খাতিব বলেছেন, জিসিসি এখন পর্যটন খাতে এক ঐতিহাসিক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশের কারণে এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে, কিন্তু যুদ্ধবিরতি বহাল আছে বলে জানিয়েছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শনিবার রয়টার্সকে মুজাহিদ বলেন, ইসলামাবাদ চাইছিল কাবুল পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়ভার নিক, যা আফগানিস্তানের সক্ষমতার বাইরে। ইসলামাবাদের এই জোরাজুরির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও বলেছেন, সীমান্তে নতুন করে সংঘাত যেন না হয় তা নিশ্চিতে ইস্তাম্বুলে আফগানিস্তানের সঙ্গে যে শান্তি আলোচনা চলছিল তা ভেঙে পড়েছে। তবে যতক্ষণ আফগানিস্তানের মাটি থেকে কোনো হামলা না হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতি বহাল থাকবে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।